তাহলে পেডাগোগির আমরা আগের দিন 24টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে আমরা আলোচনা করি, যেটা মনে হচ্ছে অ্যান্সার করবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলেছে, বলছে স্কুলে সাংস্কৃতিক কাজকর্ম পরিচালনার মূল দায়িত্ব কার নেওয়া উচিত? সাংস্কৃতিক কাজকর্ম মানে বুঝতে পারছো, এই নাচ থেকে শুরু করে গান টান এগুলো, এই ধরনের সাংস্কৃতিক কাজকর্মের যে পরিচালনা কার নেওয়া উচিত? প্রধান শিক্ষক, সেই বিষয়ের শিক্ষক, যে কালচারাল টিচার রয়েছে, যেসব শিক্ষক এতে আগ্রহী তাদের, না সমস্ত শিক্ষকদের? স্যার অপশন ডি করব। ডি মনে মানে হচ্ছে। অ্যাকচুয়ালি তো মূল দায়িত্ব থাকে সাংস্কৃতিক বিভাগে যে সমস্ত টিচাররা থাকে, কিন্তু তার সাথে সাথে আমরা প্রধান শিক্ষককে সভাপতি বা এটসেট্রা এটসেট্রা পদে রাখি, বাকি শিক্ষকরা সেখানে পার্টিসিপেট করে। এখানে কেমন অ্যান্সার দেবো? সব শিক্ষক? কি মনে হচ্ছে বলো? ডি মনে হচ্ছে। আচ্ছা। হ্যাঁ স্যার, মূল দায়িত্ব আবার বলেছেন, এটাও হ্যাঁ, একটা ভাবার বিষয়। মূল দায়িত্ব আবার বলেছে, অনেক রকম ব্যাপার আছে এর মধ্যে, কনসিডার করতে হবে। কি করা যেতে পারে? স্যার মূল ক্লিয়ার দায়িত্ব, করে দিন। হ্যাঁ অ্যান্সার হবে অপশন এ করবে, যেটা এক্সপ্লেনেশন দিলে একদম কারেক্ট। যে প্রধান শিক্ষকের যেমন দায়িত্ব আছে, সমস্ত শিক্ষক যারা টিচার রয়েছে তাদেরই কিন্তু দায়িত্ব অবশ্যই নিতে হবে, তত্ত্বাবধান করা করলে, বা আগ্রহী শিক্ষক যারা আছে তাদেরও সেখানে সবাই মিলে থাকবে। কিন্তু যদি সাংস্কৃতিক যে কাজকর্ম, যে পরিচালনা, সেটা সবসময় প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে এই কাজগুলো করা উচিত। সেই জন্য মূল দায়িত্ব কথাটা যখন বলেছে, সেটা অবশ্যই প্রধান শিক্ষকের নেওয়া উচিত। বাকিগুলোও কিন্তু ঠিক, যে সেই শিক্ষক আগ্রহী তারাও এখানে দায়িত্ব কাজকর্ম করবে, যে বিষয়ের শিক্ষক প্রত্যেকেই থাকবে, কিন্তু মূল দায়িত্ব, প্রধান যে দায়িত্ব, সেটা সবসময় প্রধান শিক্ষকের থাকা উচিত। একদম ঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে বইয়ে উল্লিখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যা সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করে, তাহলে ছাত্রটিকে কি করা উচিত? কি বলছে, একই বিষয়ে অন্যান্য বই পড়তে উৎসাহিত করবে, বি, নিরুৎসাহিত করবে, না ক্লাসের পর কথা বলবে? স্যার বি, বি করব। মানে বলছো অন্যান্য বই পড়তে উৎসাহিত করবে, এটা বলছো? বইয়ে উল্লেখিত পদ্ধতি অনুসারে শিক্ষক। খুব ভালো প্রশ্ন, বুঝতে পারছো, খুব ভালো রকমের প্রশ্ন। বইয়ে উল্লিখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যার সমাধান করতে শেখালেও একটা ছাত্র কি করলো, ভিন্ন পদ্ধতিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করলো। ঠিক আছে, এবার তুমি কি করবে? ছাত্রটিকে বলবে একই বিষয়ের অন্য বই পড়তে বলবে, ঠিক আছে অন্য বই পড়ো, উৎসাহিত করবে না নিরুৎসাহিত করবে, না ক্লাসের পর কথা বলবে, না পরীক্ষার সময় পরীক্ষার নম্বর পাওয়ার জন্য প্রয়োজনে ক্লাসের দেখানো পদ্ধতি অনুসরণ করতে বলা উচিত? কি করবে? আচ্ছা, যখন ডাউট হচ্ছে কোনটা কোনটা হবে না, আগে সেটা বলো। স্যার কোনটা এ করবে? তো হবে না, নিরুৎসাহিত করা উচিত। হবে না, কি একদম। ও নিরুৎসাহিত, হ্যাঁ। আর কোনটা কি মনে হচ্ছে হবে না? সিটাও মনে হচ্ছে হবে। হ্যাঁ, মানে কোন দুটো হবে না, তাহলে আগে সেটা বলো। স্যার পরীক্ষায় নম্বর পাওয়ার প্রয়োজনে ক্লাসে দেখানো পদ্ধতিই অনুসরণ করতে বলা উচিত। এটা পরীক্ষায় ভুল নম্বর কথা। পেতে গেলে শুধুমাত্র ক্লাসে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা তো ওই যে বলো, হতে পারে এখানে না। ব্যাপারটা কি বলতো, যেটা পেডাগোগিতে ঠিক মনে হবে আসল জীবনে সেটা ভুল, ঠিক আছে? পরীক্ষা ক্লাসে এটাই বলবে, যেটা বললাম সেটাই করবি, না হলে নাম্বার দেবো না। এটা বলে, ঠিক আছে, কিন্তু এটা উত্তর হবে না, কারণ এটা করা যাবে না। মানে ওই জন্য যা অ্যাকচুয়াল হবে সেটার, মানে সেটা উত্তর হবে না, সেটা ভেবে নেবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এ আর ডি হবে না। এবার তুমি কি করবে? দেখো অ্যান্সার এখানে করবে অপশন সি, কি ক্লাসের পর তার সাথে কথা বলা হবে, যে তুমি কেন এই পদ্ধতিটা করেছো, সেই পদ্ধতিটা কতটা ঠিক কতটা বেঠিক, বা এই পদ্ধতি করলে তোমার কি অসুবিধা হতে পারে বা সুবিধা হতে পারে, সেটা তোমাকে ক্লাসের ফলে বলা উচিত। কখনোই কোনো স্টুডেন্টকে অন্য বিষয়ের তুমি উৎসাহিত করতে বলতে পারো, কিন্তু এখানে বলা আছে বইয়ে একটা পদ্ধতির কথা বলা আছে, তুমি ক্লাসে সেভাবেই পড়াবে। পড়ানোর পরে যদি স্টুডেন্ট ভিন্ন পদ্ধতিতে করে, তুমি তাকে কখনো বলবে না যে "এই, এটা পড়"। বি তো কখনোই হবে না, আমি নিরুৎসাহিত করবে না,
উৎসাহিতও তুমি করবে না, তুমি ক্লাসের পরে তার সাথে আলোচনা করবে যে এটা তুই কোথায় থেকে শিখলি বা এই জিনিসটা কি, এবার এটা এখন তো শিখে নিলি অসুবিধা নেই, কিন্তু পরে গিয়ে তো সমস্যা হতে পারে, সেভাবে তুমি ক্লাসের পর তার সাথে আলাদাভাবে কথা বলবে। এবার ক্লিয়ার হলো, বোঝা গেল কেন হলো সি উত্তর? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। একটি বিষয়ে পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকদের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়োজন হয় না। কারণ, কারণ কি? কি মনে হচ্ছে? পরিকল্পনা ছাড়াই তারা সহজ পদ্ধতিতে শিক্ষাদান করতে পারে? ক্লাসে অনুসন্ধিৎসু শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম, তারা ভুল করলেও ছাত্রদের দিক থেকে কোনো প্রশ্ন আসে না, অভিজ্ঞতা থাকায় তারা পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন। কি মনে হচ্ছে? ডি, ডি ডিটা করবো। মনে হচ্ছে। ডিটা মনে হচ্ছে, আর কার কি মনে হচ্ছে? দুজনেরই কি ডি মনে হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ডি হ্যাঁ স্যার, মনে ডি। হচ্ছে। একদম এটাই অ্যান্সার হবে, যে অভিজ্ঞতা থাকায় যে টিচার যে অনেকদিন ধরে পড়াচ্ছেন, তিনি তার আগে কিন্তু তার কোনো এরকম প্রয়োজন হয় না, ক্লাসে ঢুকে সে ঠিক বুঝতে পারে যে কি পড়াতে হবে, কারণ তার অভিজ্ঞতা আছে। পাঠদানের পরিকল্পনা সে মনে মনে বুঝে নিল, আচ্ছা এইভাবে এইভাবে পড়াবো, ঠিক আছে। কারণ দেখো, প্রথমত বি তো হবেই না, কারণ শিক্ষকের সংখ্যা অনুসন্ধিৎসু শিক্ষকদের সংখ্যা কম, সেটাও নয়, বা প্রশ্ন আসবে না এটাও ভাবা ভুল। আর পরিকল্পনা ছাড়া তারা সহজ পদ্ধতিতে শিক্ষাদান করতে পারেন, এটা বলতে পারো, মানে এটাও ঠিক, সবসময় উত্তর দেখবে দুটো উত্তর এরকম হবে যেটার মধ্যে তোমার ডাউট হবে, এও হতে পারে ডি হতে পারে, কিন্তু এটা একটু মানে মানে একটু নেগেটিভ সেন্সের কথা, কথাটা ঠিক যে পরিকল্পনা ছাড়া পারে, কিন্তু এই কথাটা সেভাবে একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু ডি এর অপশনটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট, বোঝা গেছে? এ আর ডি এর মধ্যে তোমার ডাউট হতে পারে, কিন্তু বি আর সি সবসময় ভুল হবে। ওকে, মানে যখনই পড়া এমসিকিউ তাহলে স্যার এরকম। এখানে কি বলো বলো বলো। এরকম যদি দুটো অপশন মানে দুটো অপশন ঠিক হবে এরকম যদি মনে হয় তাহলে কি আরেকটা করলে হাফ নাম্বার দিবে, মানে নাম্বার কি দিবে কিছু? না, এখানে এমসিকিউ তে তো হাফ আর এক নম্বরের ব্যাপার কিছু হয় না, এখানে তো তোমার খাতা তো হ্যাঁ, কেউ মানে দেখেন, এখানে হয় এ বি সি ডির মধ্যে হয়, এবার উত্তর যদি সি মার্কিং করা থাকে সি পাবে, আর যদি এ মার্কিং করা থাকে এ হবে। এখানে হাফ মানে দেড় দুই এরকম কিছু নাম্বার হয় না। কেমন, বোঝা গেছে? ঠিক মানে আচ্ছা ঠিক, ভুল মানে ভুল। আচ্ছা। চারটে অপশন আছে ওএমআর এর মধ্যে গোল করা, এবার তোমার যদি হুম, এ হুম, করো, তাহলে তোমার বললে হয়তো সি মার্কিং করা আছে, তুমি সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল, ঠিক আছে? এখানে তো সেরকম মানে হাফ নাম্বারের ব্যাপার স্যাপার নেই। এখানে তো কেউ লোক খাতা দেখে না, হুম। কম্পিউটারে তোমার ওএমআর সিটটা ঢুকিয়ে দেবে, যা ঠিক যা ভুল তাই হবে। আচ্ছা, কম বয়সী আচ্ছা। ছাত্রদের স্কুল ত্যাগ আটকানো যায় কিভাবে? কম বয়সী যেসব অনেক ছাত্ররা দেখবে স্কুল ছেড়ে বেরিয়ে চলে যায়, কিভাবে তুমি তাদেরকে সেটা আটকাতে পারবে? নাম্বার সিটা মনে হচ্ছে। আকর্ষণীয় পরিবেশ তৈরি করে, আর কি মনে হচ্ছে? সি আর ডিটা মনে হচ্ছে। স্যার সি করবো, স্কুলের পরিবেশের উপর অনেকটা ডিপেন্ড করে। হুম, আর কেন পাঠ্যক্রমে যদি ভার কমিয়ে দেওয়া বলবে তাতেও তো হতে পারে, সবগুলোই কম বেশি হতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে তো অল অপশন নেই। আর অল অপশন নেই। পাঠ্যক্রমে স্যার ভার কমিয়ে বাচ্চাদের যদি যতই পাঠ্যক্রম মানে ভার কমিয়ে দেওয়া হোক না কেন, যদি মানে তবুও স্কুল আসার ক্ষেত্রে এটা স্যার ঠিকঠাক মনে একদম ঠিক হচ্ছে না। কথা। তাহলে এটা আমি যদি মানে ছিল তো সেই, এটা ঠিক বুঝি না। কিন্তু সেভাবে ঠিক নয়, ঠিক আছে? এটা ঠিক কিন্তু সেভাবে হ্যাঁ, উত্তরটা ঠিক করার মতো ঠিক নয়। শিক্ষকদের সংবেদনশীলতার মাধ্যমে এটা ঠিক, কিন্তু অতটাও ঠিক নয়। এবার সি আর ডি এর ঠিক মধ্যে নয়। উত্তর, ঠিক আছে, একদম ঠিক, ওই স্যার দুটো ঠিক। ছাত্রদের উৎসাহিত তো, বলো বলো বলো। ছাত্রদের উৎসাহিত স্যার আম, সেটা তো যে কোনো পরিবেশেই ছাত্রদের উৎসাহিত করা যায়, টিউশনেও করা যায়, যেহেতু স্কুল ত্যাগ আটকানো বলেছে তাই স্কুলে আকর্ষণীয় পরিবেশটাকে আমার ঠিক মনে হচ্ছে। বাকি স্যার আপনি এক্সপ্লেন করুন। একদম, বাকি কি বলছো জ্যোৎস্না? ধন্যবাদ। জ্যোৎস্না কি বলছো? স্যার কি আমি মানে? আমি জ্যোৎস্না, আমি বললাম। আচ্ছা আচ্ছা, তাহলে আর হচ্ছে তোমার সৌরভী, হ্যাঁ, আমি সি বলছি। হ্যাঁ, দুজনেই সি সৌরভী। বলছো তো? দুজনেই সি বলছো তো? হ্যাঁ, একদম সিটাই উত্তর হ্যাঁ স্যার। মনে হচ্ছে। একদম ঠিক। স্কুলে আকর্ষণীয় পরিবেশ তৈরি করে খেলাধুলো, খাওয়া দাওয়া, এই জিনিসগুলো যদি তুমি স্কুলের মধ্যে করো, এই যে এখন দেখবে স্কুল ছুটি অনেক কমেছে কেন? মিড ডে মিলের জন্য, যে বাবু তুই স্কুলে যা, স্কুলে গেলে খাবারটা অন্তত পেয়ে যাবি, ঠিক আছে, দুপুরের খাবারটা অন্তত হয়ে যাবে, সেই কারণে বাচ্চাদের এখন স্কুলে পাঠায়। এবার সেই স্কুলে থাকতে থাকতে সে আস্তে আস্তে একটু একটু শিখে। মিড ডে মিল যে আমাদের স্কিমটা, এটা কিন্তু যা তা স্কিম নয়, কিন্তু এটার পেছনে প্রচুর ভাবনা চিন্তা কিন্তু রয়েছে, ঠিক আছে? কন্যাশ্রী, মিড ডে মিল, এগুলোর প্রচুর গুরুত্ব রয়েছে,
এমনি এমনি মানে এর অপ্রয়োজনীয় নয়, প্রচন্ড বেশি প্রয়োজনীয় ছিল। এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক কিছু বলা হয়, কিন্তু এর প্রয়োজনীয়তাটা কোথায়? এটা হচ্ছে মানে গ্রাউন্ড লেভেলে গেলে তখন বুঝতে পারবে যে মেয়েদের মানে তোমরা কি বলবো মানে অনেক রেসপেক্টেড জায়গায় আছো, কিন্তু অ্যাকচুয়ালি ভারতের মানে পশ্চিমবঙ্গ বলো বা ভারতের মানে মহিলারা, বিবাহিত মহিলারা কি সিচুয়েশনে থাকে, মানে কি তাদের মানে জীবনযাত্রা, মানে যেটা একটু বড় লোকের ঘরে তাদের কথা ছেড়ে দাও, তারা তাদের কথা আলাদা, কিন্তু ম্যাক্সিমাম যারা গ্রামে থাকে তাদের যে মানে অবস্থা ভীষণই খারাপ। ঠিক আছে, তো সেই কারণে লক্ষ্মীর ভান্ডার কিন্তু তাদের যথেষ্ট সামাজিক সম্মান দেয়। ঠিক আছে, এটা বুঝতে হয় আর কি। আমরা অনেক মানে আলোচনা করতে পারি মানে বলতে পারি, কিন্তু এর পেছনে অনেক গুরুত্ব আছে। মানে আমি কিন্তু টিএমসি সাপোর্টার নয়, ঠিক আছে, যথেষ্ট আমি এটাকে মানে টিএমসি কে অপছন্দই করি। ঠিক আছে, কিন্তু এই স্কিমটা যথেষ্ট প্রয়োজনীয় স্কিম। আচ্ছা, একজন আদর্শ শিক্ষক কি হবে বলো, কোনটা উত্তর করবে? একজন আদর্শ শিক্ষকের কি হওয়া উচিত? স্যার সি, সি হবে। বাকিটা কি বলছো দুজন? সেটাই মনে হচ্ছে। আচ্ছা, আদর্শ শিক্ষক পাঠ্যক্রম নির্দিষ্টভাবে অনুসরণ করবে, ছাত্রদের শিক্ষে যে বন্ধু আদর্শ পথপ্রদর্শ, একদমই তো বোঝা যাচ্ছে। ছাত্রদের বন্ধু হবে, আদর্শ স্থানীয় হবে, একজন টিচারকে দেখে একজন স্টুডেন্টের মনে হবে হ্যাঁ আমি স্যারের মতো হব। ঠিক আছে, আমরাও দেখবে ছোটবেলায় কম বেশি মনে হতো একজন আদর্শ শিক্ষক এই স্যারের মতো টিচার হতে হবে। সেটাই মেন কথা, মানে তার পথপ্রদর্শক হবে, আমাদের যেন অনুপ্রেরণা দিতে পারে, অনুপ্রেরণা দানকারী যেন মানুষ হয়, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। অবশ্যই সবগুলোই হবে, কিন্তু তার মধ্যে আমাদের সি টা একদম ঠিকঠাক উত্তর। ঠিক আছে, বন্ধু আদর্শ স্থানীয় এবং পথপ্রদর্শক। আচ্ছা, 1986 সালের শিশু শ্রম নিষিদ্ধকরণ আইনে কি বলা হয়েছিল, কি ছিল এখানে? 14 বছর পর্যন্ত শিশুদের সব ধরনের শ্রমসাধ্য কাজ নিষিদ্ধ করা, কেবলমাত্র ঝুঁকিবহুল কাজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করা, স্কুলের সময় শিশুদের শ্রমদান নিষিদ্ধ করা, নিয়োগকারী এর ওপর শিশুদের শিক্ষার দায়িত্ব দিয়ে শিশু শ্রম নিষিদ্ধ করা। স্যার কনফার্ম নয়, তবুও এ মনে হচ্ছে। আর কি বলছে আরেকজন সৌরভী? হুম, এটাই মনে হচ্ছে। এটা একদম ঠিক। এখানে বলা ছিল 6 থেকে 14 বছর পর্যন্ত যে একদম বাচ্চা শিশু রয়েছে তাদের শ্রম সাধ্য বা ডেঞ্জার যেসব ঝুঁকিবহুল কাজ রয়েছে সেগুলোতে নিষিদ্ধ করা। এর মধ্যে মনে রাখবে বিটাও কিন্তু ওর মধ্যে পড়ে, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার ওয়ান কথা। এবার যদি অপশনে অল অফ দ্য অ্যাবাভ থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু সব হতো, সবগুলোই ওর মধ্যে সাব ক্লজের মধ্যে ছিল। কিন্তু সোজা কথা যেটা মেন কথা ছিল যে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের সব ধরনের সমস্যা, যেটাকে আমরা মানে চাইল্ড লেবার বলি, সে চাইল্ড লেবারকে প্রহিবিটেড করা হয়েছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে এই জুতো পালিশ মানে যেগুলো বিপজ্জনক নয় সেই জায়গাগুলো, মানে বিএডটাও কিন্তু ভুল নয়। ঠিক আছে, কিন্তু এরটা হচ্ছে ঠিকঠাক উত্তর। ওকে, কোনো জায়গায় অপশনে যদি এ এবং বি বলে তাহলে কিন্তু এ এবং বিটাই হবে উত্তর। হুম, এটা মনে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন, একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করেন কিসের জন্য? খুব ভালো স্যার সি প্রশ্ন। হবে। সি নাম্বারটা মনে হচ্ছে। সি হবে না ডি হবে? পড়ানোর জন্যই তো প্রশ্ন করে। না স্যার, সি হবে। সি সি মনে হবে। হচ্ছে। আচ্ছা, এটা একদম খুব ভালো প্রশ্ন করেছো। সি অ্যান্সার হবে ছাত্রদের মনোযোগ আকর্ষণের জন্য। একজন টিচার ক্লাসে পড়িয়ে যেতে পারে, খুব সুন্দরভাবে পড়িয়ে চলে গেল, কিন্তু সে যখন ক্লাসে প্রশ্ন করবে তখন স্টুডেন্টের মনে হবে "ইস, যদি না শুনি স্যার বকবে", তখন স্কুলের ক্লাসের প্রতি সে অ্যাটেন্টিভ বা মনোযোগী হবে। ডি তো ঠিক, যেমন দেখো এ আর বি, এই যে বললাম দুটো অপশন থাকবে ভুল হবে, আর দুটো হবে পার্সিয়ালি একটু আধটু ঠিক হবে, ব্যস্ত রাখার জন্য প্রশ্ন, শৃঙ্খলা রক্ষার জন্য, এগুলো উত্তর নয়। কিন্তু সি আর ডি কিন্তু উত্তর হতে পারে, কিন্তু তার মধ্যে বেটার উত্তর অপশন সি। বোঝা গেল আশা করি, সুন্দর। মানে যদি সি এর অপশন না থাকে ডি এর অপশনটাও কিন্তু উত্তর হবে, কখনো ভুল কিন্তু নয়, কিন্তু সি যদি থাকে সি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, ভেরি গুড। হ্যাঁ স্যার, শিক্ষাদান তো একজন শিক্ষকের কাজ, ক্লাসে তো শিক্ষাদান করবেই, কিন্তু এখানে যেহেতু এই অপশনটা দিয়েছে মনোযোগ আকর্ষণ, কারণ করলেই বাচ্চারা আকর্ষণীয় হয়ে ওঠে, তারা সত্যিই শোনে, একদম, এই এটাই জন্য মেন সেটা কারণ, বললাম। যাতে ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ হয়, যে শুনছে কিনা জানার জন্য, কিরে শুনছিস তো, এটার জন্য। ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, পরের কোশ্চেন, স্কুলের ক্লাসের অবসরে শিক্ষক কি করবে? স্যার স্কুলে ডি।
ডি করবো স্যার, ডি। ডি করবে? ডি, অন্য ডি কিছু স্যার, ডি। শিওর? বিটাও মনে হচ্ছে। আর আচ্ছা, আরেকটা অপশন তো দেওয়া উচিত ছিল, ফেসবুক স্ক্রল করবে। স্যার এটা তো বাস্তব, কিন্তু এখানে কোশ্চেন আনসার পরিপ্রেক্ষিতে ডি মনে হলো। এটা তো তাই স্যার তো? এখন মানে এক্সাম হলেতেও করে, মানে কোনো ডিসিপ্লিন ছাড়াই এক্সাম হলেতেও করে, বারান্দায় যেতে যেতেও করে, কখনো কখনো ক্লাসে বসেও। এটা তো বাস্তব স্যার। বাস্তব, কিন্তু বাস্তবটা তো অপশন দেওয়া যাবে না, ঠিক আছে? নেই স্যার, এখানে ডি মনে হচ্ছে স্যার, ডি অ্যান্সার হবে। দিয়ে ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবেন, ঠিক আছে? মানে শিক্ষকের ঘরে বিশ্রাম নেবেন, লাইব্রেরিতে পত্র পত্রিকা পড়বেন, অফিসের দেখো, ডি এর অপশনটা হচ্ছে যে বিশেষ করে মহিলারা করে, মহিলারা বলতে যারা একটু বয়স্ক মহিলারা অন্যান্য অফিসের কর্মীদের সাথে কথা বলে, এই তোর বাড়িতে কি হলো, তোর বাড়িতে কি হলো, পিএনপিসি, মানে তারা স্ক্রল করে করে, আর একটু যদি কম বয়সী হয় তারা একটু ফেসবুক স্ক্রল করবে, ঠিক আছে? আর একটু যদি বয়স্ক লোক হয় তারা ইউটিউব খুলে নিয়ে কিছু একটা দেখতে বসে যাবে, এই ব্যাপার। বাড়ির কাজ পরীক্ষা আজকালকার দিনে স্কুলে দেয়ও না, আর করেও না, বাচ্চারা করেও আনে না, আর টিচাররাও আর দেয় না। যদিও যদিও থাকে স্যার, ওই ক্লাসের শেষের দিকে গিয়ে কালকের কি পড়া দিয়েছিলাম দেখা, খাতা না খুলতে খুলতে পাঁচটা দেখতে দেখতেই বেল পড়ে, আচ্ছা ঠিক আছে আবার পরের দিন হবে। হ্যাঁ, এই তো চলে। কি আর করবো। গেছে স্যার, সব আচ্ছা, গেছে। সব গেছে। আচ্ছা, ছাত্রদের মধ্যে একজন শিক্ষকের সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারেন কিভাবে? ছাত্রদের মধ্যে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ কিভাবে জাগিয়ে তুলতে পারেন? খুব ভালো প্রশ্ন, ভীষণ 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 ভাইটাল প্রশ্ন। একজন শিক্ষক ছাত্রের মধ্যে সামাজিক মূল্যবোধ কিভাবে জাগিয়ে তুলবে? তুমি একজন টিচার, তুমি স্যার, এ বলো কি করবে, এ বলো। আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছে। এ আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছে, তার মানে ছাত্রদের ভালো গল্প বলে বিএ কোনগুলো বাদ দিচ্ছ বলো আগে। আমার বি আমার স্যার আমি বিটা মনে হচ্ছে। ডিটা বাদ দিয়ে দিলাম, সামাজিক মূল্যবোধের সাথে ডি হতে পারে না, মানে ভালো গল্প তো অন্য কোনো বিষয়েও হতে পারে, হুম, তাই ডি একদম বাদ। ঠিক। আর স্যার শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলা তো এখানে সামাজিক মূল্যবোধ বলেছে, তাই শৃঙ্খলাবোধটা আমার ঠিকঠাক একদম মনে ঠিক, হয়নি বাহ, বলেই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আর এটাই চাইছিলাম, এই দুটো এরপরে মাইনাস তো করো, এবার বলো। এরপরে স্যার সামাজিক মূল্যবোধ, যেহেতু মহান মানুষদের জীবনী পড়েও আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে আদর্শ আচরণ, একজন শিক্ষকের যে আদর্শ, মানে ফ্রেন্ড ফিলোজফার গাইড হন উনি আমাদের। তো ওনাকে দেখে, ওনার আচরণ, ওনার কথাবার্তার মাধ্যমেই আমরা সামাজিক মূল্যবোধটাকে জানতে পারি, তো সেটাই হবে। একদম ঠিক এটা উত্তর, বেশি মনে। একদম ঠিক উত্তর, এটাই আমি তোমাকে বলছি। তুমি ক্লাসে এসেছো, দিয়ে প্রচুর জ্ঞান দিচ্ছ, এই করবে, দেখো আম্বেদকর এই করেছিল, গান্ধীজি এই কষ্ট করে এই করেছিল, এই করেছিল, তুমি জ্ঞান দিলে, বা বললে এরকম সিগারেট খাওয়া খারাপ, মদ খাওয়া খারাপ, বললে টললে, যে ক্লাসের বাইরে, ক্লাস থেকে বেরিয়ে তুমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, ঠিক আছে? তুমি এরকম বললে যে এরকম ঝগড়া করা উচিত নয়, ক্লাসে জ্ঞান পড়ালে, আর বাইরে এসে তুমি আরেকজনের সাথে ঝগড়া করছো, তাহলে কি স্টুডেন্ট দেখে কি বলবে, স্যার শুধু জ্ঞানটাই মারতে পারে, নিজে তো কিছু করতে পারে না। কিন্তু একজন টিচার যদি আদর্শ আচরণ করে, সেখান থেকে বলবেন না, স্যারকে আমি কোনোদিন খারাপ কোনো জায়গায় কিছু করতেই দেখিনি, সেটা দেখে সে উদ্বুদ্ধ হবে। কত তুমি জ্ঞান দিতে পারো সেটা বাচ্চা শুনবে না, কতটা তুমি করতে পারো তুমি খেয়াল করে দেখো। আমাদের সময়ে, আমাদের কথাটাও বলবো না, আমাদের জাস্ট একটু কিছু জেনারেশন আগে, মানে কিছু বয়স আগে, যে টিচাররা ছিল তারা সবসময় ধুতি পাঞ্জাবি পরে, মানে ধুতি আর হচ্ছে মানে পাঞ্জাবি পরে আসতো ক্লাসে, দেখবে, খেয়াল করেছো নিশ্চয়ই, দেখবে তাদেরকে দেখলেই হ্যাঁ স্যার, সঙ্গে দেখেছি, সঙ্গে আমরা তো এই সঙ্গে জেনারেশনই দেখতাম। সঙ্গে সঙ্গে সবাই স্যার আসছে, স্যার আসছে করে যেত। আর এখনকার দিনে দেখো, টিচাররা হচ্ছে যদি যায়, কেউ পাশ দিয়ে, ও স্যার যাচ্ছে, মুখটা ঘুরিয়ে এরকম দাঁড়িয়ে গেল, আর আমরা টিচারকে দূর থেকে দেখলেই স্যার আসছে, স্যার আসছে, সঙ্গে সঙ্গে নিজেরা সচেতন হয়ে যায়। আর আজকের দিনে কোনো টিচারকে দেখলে কেউ রেসপেক্ট করে? করবে না। কারণ টিচাররা কি বলতো, মানে সেই দেখো, এবার দেখো, অনেকেই বলতে পারে প্রত্যেকের কি পার্সোনাল লাইফ নেই? অবশ্যই আছে। তুমি পার্সোনাল লাইফে তুমি যা খুশি করতে পারো, কিন্তু আজকের দিনে পার্সোনাল লাইফটাও স্টুডেন্টরা তো তোমাকে দেখতে পাচ্ছে না, সমস্যাটা সেখানে। যে ওই জন্য টিচার যে হয় তাকে যথেষ্ট রেস্ট্রিক্টেড হতে হয়। যেন আজকের দিনে মানে একটা প্রফেসর, যেটা দেখো আজকের দিনে টিচার অন্য ব্যাপার হয়ে গেছে। আগেকার দিনে কি হতো, যে টিচাররা হতো, তাদের সম্পূর্ণ দায়িত্ব নিত রাজারা, যে সময় হর্ষবর্ধন বলো বা যেই সময়, তাই সেই সময় টিচারদের সমস্ত দায়িত্ব, খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের থাকা, সব দায়িত্ব রাজা নিত, ফলে টিচারদের অন্য কোনো কাজ ছিল না পড়ানো ছাড়া।
ফলে তারা পড়াশোনার প্রতি ফোকাসড হতো। আর আজকালকার দিনে কি হচ্ছে, টিচারকে যেমন পড়াতে হচ্ছে তার সাথে সংসারের কথাও ভাবতে হচ্ছে। ওই জন্য ব্যাপারের সঙ্গে সঙ্গে একটু ব্যবসায়িক মনোভাব তার মধ্যে আসবে। ওর এত টাকা, ও টিচার এত টাকা পায়, আর ও হচ্ছে ব্যবসা করে, এ এত টাকা পায়, কম্পারিজন চলে আসে। মানে আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি অনেক কিছু, কিন্তু সমস্যা যথেষ্ট বেশি। ঠিক আছে, এটাই সমস্যা। তো অবশ্যই টিচার যদি হতে হয় তাহলে অবশ্যই নিজের আচরণকে আদর্শজনিত করতে হবে। ঠিক আছে, যতটা আমাদের পক্ষে করা সম্ভব। আচ্ছা, পরের প্রশ্ন। গ্রামবাসীদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, আপনি গ্রামের শিক্ষক, আপনি কি করবেন? আপনি কি করবেন বলুন। গ্রামের মধ্যে একটা বিষয় নিয়ে উত্তেজনা হয়েছে, আর আপনি একজন গ্রামের শিক্ষক, আপনি কি করবেন? স্যার অপশন এ করব। এ না বি হবে? এ, এ করব স্যার। কোনটা কোনটা করবেন না এটা আগে বলুন। স্যার সি করব না আর ডিও করব না। সি আর ডি কেটে দেবো। ডি, হ্যাঁ ডি আর সিটা করবো না। ভেরি গুড, এবার কি করবে? একদম এটা ঠিক। মনে একদম, দেখো ভাবনা এটা তোমাদের মনে একদম হচ্ছে। ঠিক। বেশি পাকামি মারতে যাবে না। ঠিক আছে, বেশি পাকামি মারতে গেলে লোকের হাতে মার খাবে। ঠিক আছে, গ্রাম প্রধানকে বিষয়টি জানাবে যে এরকম ব্যাপার হচ্ছে, দেখো আপনি দেখুন, কারণ তার হাতে একটু ক্ষমতা রয়েছে। তুমি নিজে শান্ত করতে গেলে তোমাকে দুটো গালি দিয়ে মেরে দেবে। ঠিক আছে, তো বি কোয়াইট, নিজের এখতিয়ার বুঝে কাজকর্ম করবে। ভেরি গুড, এই দেখো তোমাদের মধ্যে সেন্স চলে আসছে করার, খুব একটা কঠিন নয়। জাস্ট একটু মাথা ঠান্ডা করলে দেখো সেন্স চলে আসবে। পরিবার হলো কি ধরনের শিক্ষা? স্যার বি করব। বা প্রথাগত শিক্ষার মাধ্যম, পরিবার প্রথাগত শিক্ষা। জানি না স্যার, এমনি বললাম, আরে এটা আমার সম্পর্কে প্রথাগত ঠিকঠাক শিক্ষা মানে যেটা এ জানি না। এটা মনে হচ্ছে। আরে প্রথাগত শিক্ষা যেটা স্কুলে হয়, স্কুলে গিয়ে পড়লে, সিলেবাস অনুযায়ী পড়লে, সেটাই তো প্রথাগত শিক্ষা। এটা কি কেন বলছো? এটা তো স্কুলে হয় প্রথাগত শিক্ষা। পরিবারে কি প্রথাগত শিক্ষা হয় বাবা? যেটা স্কুল কলেজে হয় সেটা প্রথাগত শিক্ষা। আচ্ছা স্যার, এটা আমার ধরতে এটা একটু অসুবিধা, এটা অনেক মনে হচ্ছে। বুঝে ফেলেছিলাম। হ্যাঁ স্যার, ঠিক ঠিক। অ্যান্সার হচ্ছে এ, প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম। মানে প্রথার মধ্যে, যার মধ্যে নিয়ম কানুন নেই, যে প্রথা বলেছে এই এ শিখবে বি শিখবে সেরকম না। ঘরে শেখানো হয়, ফ্যামিলিতে কি শেখানো হয়, কার সাথে কেমন বিহেভিয়ার করবে, আচার আচরণ থেকে শুরু করে মূল্যবোধ, এইসব জিনিস তোমাকে শেখানো হয়। সামাজিক রীতিনীতি, প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বিবর্জিত নয়, বিবর্জিত ব্যাপারটা আলাদা, প্রথা তার মধ্যে থাকবেই না। কোনো রকমের প্রথা তুমি মানবে না, সেটা প্রথা বিবর্জিত, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, এটা কিন্তু নয়। আর দূরশিক্ষা মানে যেগুলো আমরা চিঠি বলো বা টেলিভিশন বলো, যেগুলোর মাধ্যমে আমরা মানে শিক্ষা গ্রহণ করতে পারি, মোবাইল বলো, সেগুলো হচ্ছে দূরশিক্ষার মাধ্যম। পরিবার সবসময় প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম। সিলেবাসের বাইরেও একটা পড়া হয়, সেটা পরিবার দেয়। পরিবার যদি সেরকম মানে বাজে খারাপ শিক্ষা দেয়, তো বাচ্চা যতই হোক তার মধ্যে একটা পরিবারের যে মানে কি বলবো, একটা যে প্রভাব, সেটা কিন্তু থাকে। ওই জন্য দেখবে গ্রামের মানে যে যখন হচ্ছে দেখবে মেয়ের মানে মেয়ের জন্য ছেলে দেখতে যায়, বা ছেলের জন্য মেয়ে দেখতে যায়, তার ফ্যামিলি কেমন দেখে, কেন দেখে? কারণ সেটা তার এফেক্ট। সে যতই পড়াশোনা করুক, তার ফ্যামিলি সবসময় কিন্তু একটু বয়স্ক যারা হয় তারা দেখে ফ্যামিলি কিরকম, তার মা বাবা কিরকম, সে যত বড়ই চাকরি করুক। দেখো আজকালকার দিনে আর দেখে না, কারণ আজকালকার দিনে মনে করে ছেলের যদি ভালো টাকা থাকে তাহলে বাচ্চা সব মা। কিন্তু আগেকার দিনে ব্যাপারটা দেখতো, যতই বড় লোক হোক, ছেলের বাবা মা কিরকম। ঠিক আছে, এটা ম্যাটার করে। আচ্ছা, ছাত্রদের স্কুলে খেলাধুলো করা উচিত কেন? ছাত্রদের স্কুলে খেলাধুলো করা উচিত কেন? স্যার ডি সিটা হবে। হবে। খেলাধুলো করলে সহযোগিতার মনোভাব ও দৈহিক ভারসাম্য বিকশিত হয়। একদম সহযোগিতার, খেলতে গিয়ে গোল করা, ফুটবল যখন খেলবে একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা, এবং দৈহিক ভারসাম্য। একদম দৈহিকভাবে সবল সবল, এটা তো জিম করলে বা এক্সারসাইজ করলে। এতে শিক্ষকদের কাজ হয়, এগুলো তো সময় কাটানো, এগুলো কোনো উত্তর হলো? এগুলো কোনো নয়। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে ডিএডটা। একদম, এই জন্যই স্পোর্টস, স্পোর্টস স্কুলে এটাই করা হয়, সহযোগিতার, একে অপরের সাথে সহযোগিতা করা। ওই জন্য দেখবে চাক দে ইন্ডিয়া দেখেছো? হ্যাঁ তোমাদের স্যার। হ্যাঁ স্যার। সিনেমাটা দেখবে খুব সুন্দর। সেখানে একটা জিনিস বলছে, তুমি যতই ভালো খেলো, ঠিক আছে, তুমি যতক্ষণ কোঅপারেশন শিখবে, ততক্ষণ তুমি কিন্তু কিছুই করতে পারবে না। তোমাকে গোল করাতে হবে। সবসময় গোল করলেই যে তুমি
মানে মহান সেটা কিন্তু নয়। ঠিক আছে। আচ্ছা, একজন শিক্ষকের পক্ষে সর্বাপেক্ষা প্রয়োজনীয় সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিস একজন শিক্ষকের পক্ষে? খুব ভালো বিটা প্রশ্ন। মনে হচ্ছে। কি বলছো, বাকি কি বলছো? নিয়মানুবর্তিত? এ হবে, কারণ শৃঙ্খলার মধ্যেই তো নিয়মাবর্তিতাও আসছে। আর জানি না স্যার, এ হবে মনে হচ্ছে। অ্যান্সার হচ্ছে অপশন, কি হবে বলো, আরেকবার আরেকবার সুযোগ দিচ্ছি, বলো। তাহলে কি স্যার ডি হবে? জানি না স্যার। এটা তো পলিটিশিয়ান, এটা এটা হলে পলিটিশিয়ান, এটা শিক্ষক নয়। অ্যান্সার হবে ছাত্রদের সমস্যা দূর করা। ঠিক আছে। ছাত্রদের প্রবলেম সলভ করা একজন শিক্ষকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাজ। বাচ্চার শিক্ষার কি কি প্রবলেম আছে, এইগুলো এগুলো পড়ে আসছিলাম, তার কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করা একজন শিক্ষকের সবচেয়ে প্রয়োজনীয়। ক্লাসের শৃঙ্খলা রক্ষা করা সেটা তার প্রাইমারি কাজের মধ্যে পড়ছে না, কিন্তু সেগুলো তো সেকেন্ডারি কাজের মধ্যে পড়ছে। ঠিক আছে। সেটা কিন্তু তার প্রাইমারি কাজ নয়, সেটা তো সেকেন্ডারি কাজের মধ্যে পড়ছে। প্রাইমারি কাজ তার এটা, যে ছাত্রদের যে সমস্যা প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোকে দূর করা। ঠিক আছে। অপশন সি উত্তর করবে। আচ্ছা, পরেরটা, শিক্ষার মানোন্নয়নের প্রয়োজন কেন? মানোন্নয়নের প্রয়োজন মানে শিক্ষার যদি মান উন্নয়ন করতে চাও তোমাকে কি করতে হবে? স্যার নিয়মিত মূল্যায়ন। এ নাম্বারটা মনে হচ্ছে। শিক্ষার যদি মানের উন্নয়ন করতে চাও, আচ্ছা, মানে অপশন গুলো ভালো দিছে, শিক্ষকদের উচ্চ বেতন দিতে হবে। না, ভালো কথা বলেছে। আচ্ছা, যাই, এটা তো দরকার, এখন আরো বেশি দরকার। আরো বেশি দরকার। চেস আচ্ছা। হবে না স্যার, বেতনের কিছু চেস হবে না। আচ্ছা, অবশ্যই মান উন্নয়নের জন্য ছাত্রদের নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। উচ্চ বেতন, পাঠ্যক্রম পুনর্বিবেচনা, আর ভালো স্কুল বাড়ি নির্মাণ, এসব তো ব্যাপার পরের কথা। ছাত্রদের নিয়মিত মূল্যায়ন করতে হবে। আচ্ছা, শিক্ষার নতুন নীতির উদ্দেশ্য। শিক্ষার নতুন নীতির উদ্দেশ্য, নিউ ইকোনমি নিউ এডুকেশন যে পলিসি করা হয়েছে তার উদ্দেশ্য কি? স্যার এ হবে, এ, সকলের জন্য শিক্ষার সমান সুযোগ তৈরি। একদম অ্যান্সার অবশ্যই অপশন এ, সকলের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা। এই জন্য 6 থেকে 18 বছর পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন করা হয়েছে, বিনামূল্যে। ঠিক আছে। এবার এবার এখানে একটা একটা ব্যাপার আমি তোমাদের একটু বলে দিই। ঠিক আছে। এবার এখানে যদি শিক্ষার নীতি 2020, যেটা হচ্ছে 2024 নিউ এডুকেশন পলিসি 2024 যেটা দিয়েছে, তার যদি উদ্দেশ্য বলে, তাহলে অ্যান্সার হবে কি বলতো? অপশন সি হবে অ্যান্সার। কেন? কারণ আমাদের যে নিউ এডুকেশন পলিসি হচ্ছে, এখন কিন্তু মাধ্যমিক আর নেই, এটা জানো তো না জানো না? পরের বছর থেকে আর মাধ্যমিক হবে না। হ্যাঁ স্যার জানি। হ্যাঁ। তো তার কারণ হ্যাঁ স্যার। হচ্ছে শিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ। যে এতদিন কি হয়, এই যে দেখো না, তুমিই বলো না, তুমি কি করেছো, পড়াশোনা করেছো, যে কি করেছো, যে তুমি এমএ করেছো, তারপরে কি করেছো, বিএড করেছো, তারপর আরেকটু ভালো করে এমএড করে নিয়েছো, কিন্তু তারপরে তুমি কোনো চাকরি পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ তুমি এই যে শিক্ষাগুলো, এই যে ডিগ্রিগুলো নিয়েছো, এই ডিগ্রিগুলো কিসের ডিগ্রি? তুমি কি কোনো মানে ট্রেন্ড হয়েছো? তুমি কিন্তু ট্রেন্ড নয়। তুমি যতই বলো আমি বিএড মানে আমি পড়াতে ট্রেন্ড হয়েছি, এটা কিন্তু কোনো ট্রেনিং এর মধ্যে পড়ে না। বিএড বা এগুলো হচ্ছে এডুকেশনাল ডিগ্রি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি কিছু কাজ করতে চাও তার জন্য এই ডিগ্রি কিন্তু কোনো কাজে লাগবে না। তোমাকে প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে। সেই কারণে বিএড এমএড তুমি যাই করে থাকো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি যেটাকে কাজের ডিগ্রি বলা হয়, কোনো একটা কর্মসংস্থানের ডিগ্রি, সেগুলো কিন্তু তুমি নট ট্রেন্ড। ওই জন্য দেখবে যাই যতই তুমি ডিগ্রি এই সব ডিগ্রি নিয়ে থাকো, তুমি কিন্তু নট ট্রেন্ড হয়ে যাবে। এবার বলবে কোর্টের ভাষায় বা এর ভাষায় তুমি বিএড করেছো মানে তুমি ট্রেন্ড হয়েছো, কিন্তু এগুলো কোনো ট্রেনিং এর মধ্যে পড়ে না। তুমি নিজেই ভাবো না বিএড ডিএলএড এ কি হয়, সে পরীক্ষায় নতুন করে বলার কিছু নেই, সবাই পরীক্ষা দিয়ে এসছো। পরীক্ষায় কি হয় সেটা নতুন করে বলার কিছুই নেই। তো সেই কারণে বর্তমানে কি হচ্ছে, শিক্ষার সাথে সাথে কর্মসংস্থান মানে তুমি ক্লাস 10 9 পড়ার পরে তোমার এখান থেকে ভোকেশনাল প্রভাব, এটা হচ্ছে তোমাকে ক্লাস দেওয়া, ভোকেশনাল প্রোভাইড করা হবে। ভোকেশনাল মানে তুমি কোনো না কোনো কাজ শিখে যাবে, তুমি ট্রেন্ড হবে সেই কোনো না কোনো বিষয়ে, সেই হাতের কাজ বলো বা যে কোনো কাজে বলো তুমি পারদর্শী হবে সেখানে। ব্যাংকিং বলো বা তোমার হচ্ছে যে কোনো কর্ম, অনেক রকম সেক্টর আছে, যেটা আমাদের স্কিল ইন্ডিয়া, মানে আমাদের মোদি মোদি সরকার আসার পরে স্কিল ইন্ডিয়া বানিয়েছিল, মনে আছে স্কিল ইন্ডিয়া?
2014-তে স্কিল ইন্ডিয়া হ্যাঁ হয়েছিল। স্যার, তো স্কিল ইন্ডিয়ার সেখানে মধ্যে অনেক প্রজেক্টও ছিল। অনেক প্রজেক্ট ছিল, কম্পিউটার, আইটি, ব্যাংকিং, প্রচুর জিনিস, সেগুলো হচ্ছে এর সাথে। এই কারণে এখন জিনিসটাকে পুরো এডুকেশনের সাথে সাথে ভোকেশনাল যে জিনিসটাকে এখন পুরো শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসে। তো যদি কখনো নতুন শিক্ষানীতি 2024-এর উদ্দেশ্য কোশ্চেনের মধ্যে থাকে, তাহলে কিন্তু অ্যান্সার সি করবে। আর যদি কোন রকমের সাল মেনশন না করে থাকে, তাহলে অপশন এ করবে। দুটোর পার্থক্য বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে। যদি জেনারেলাইজ উদ্দেশ্য হয়, জেনারেল উদ্দেশ্য কি শিক্ষার জন্য সবাই যাতে শিক্ষার সুযোগ পায় তার ব্যবস্থা করা, এটা অবশ্যই ঠিক আছে। কিন্তু বর্তমান যে এডুকেশন পলিসি, তার উদ্দেশ্য কিন্তু শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে একজন শিক্ষকের কি করা উচিত? বি নাম্বারটা মনে হচ্ছে। আলোচনা, গল্প বলা? স্যার এ বা ডি হতে পারে, আকর্ষণ ধরে রাখতে। হুম, ধরে কি রাখতে জানি কি করবে? স্যার, ব্ল্যাকবোর্ডে এমন কিছু করব যেখানে তাদের ইন্টারেস্টটা থাকে, বা কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে তাদের ধরুন কুইজ কম্পিটিশন করাচ্ছি, যেই টপিকটা পড়িয়েছি তার উপরে কুইজ করে দিলাম, প্রশ্ন করলাম, কি জানি বুঝতে, আলোচনা, গল্প, খুব আপনি বলে দিন প্রশ্নগুলো স্যার। বুঝতে পারছো? প্রশ্নের লেভেলগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, খুব ভালো ধরনের বুঝতে প্রশ্ন, মানে পেরেছি। যাকে বলা অ্যাকচুয়াল প্রবলেম যেটা ফেস করবে ক্লাসের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম কথা বলি, যেটা তুমি প্রথম থেকে ভাবছো এটাই প্রথমে মাইনাস করবে। কারণ ব্ল্যাকবোর্ড ব্যবহার যদি করো, ছাত্র অ্যাটেন্টিভ কখনো হয় না। ওই তো কালো একটা বোর্ড, কি আর এতে আছে? ঠিক আছে, কখনোই এর মধ্যে থাকে না। ঠিক আছে। এবার আলোচনা যদি করো, আলোচনায় বাসে তুমি আলোচনা করছো, তার মানে আলোচনা একটা পদ্ধতি হতে পারে যার মাঝখানে তুমি জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা এটা বলো, বললে, তাহলে আলোচনাও কিন্তু পদ্ধতি, কিন্তু অতটা এফেক্টিভ নয়। গল্প বললে শুনে যাবে, তাহলে ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভের জন্য সব থেকে ভালো পদ্ধতি প্রশ্ন করবে। কি বললাম, বোঝা গেছে? গল্প বলবে, প্রশ্ন করবে, মানে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু বি সি ডি তিনটেই কিন্তু একসাথে ইনক্লুডেড। মানে কোনো জায়গায় যদি আলাদা আলাদা ভাবে থাকে, তাহলে কিন্তু আলোচনাটাও উত্তর হবে, গল্পটাও উত্তর হবে, প্রশ্নটাও উত্তর হবে, তিনটেই কিন্তু হবে। কিন্তু সবচেয়ে যদি আকর্ষণীয় ব্যাপার হয়, সেটা কিন্তু গল্প করা। কিন্তু এটা কিন্তু গল্পটা খুব ভালো উত্তর, কিন্তু গল্পের থেকেও সব থেকে বেশি যদি ছাত্ররা আকর্ষণ ধরে রাখে, সেটা কিন্তু প্রশ্ন করার মধ্যে। তুমি যদি তাকে প্রশ্ন জিজ্ঞেস করো, তখনই সে কিন্তু নিজের মতামত, মানে আলোচনার মধ্যে কিন্তু প্রশ্নটা ঢুকে যাচ্ছে। মানে বি আর ডি যদি তুমি দেখো, এই দুটো উত্তর কিন্তু একই। কারণ আলোচনা মানে কি, টিচার একটা বলবে, সে মানে স্টুডেন্ট একটা বলবে, মানে টিচার একটা আলোচনা করতে গেলে প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে উত্তর দিল। আলোচনার মধ্যে কিন্তু প্রশ্ন করবে, এটা ঢুকে যাচ্ছে। কিন্তু প্রশ্ন করবেন যে একটা অপশন, সেটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী বা পাওয়ারফুল এখানে উত্তরের মধ্যে হচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা কি? বিসিডি কিন্তু তিনটেই উত্তর হতে পারে, কিন্তু এই তিনটের মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রশ্ন করা। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ ব্ল্যাক বোর্ডে তুমি যত খুশি করো, বাচ্চা এত অ্যাটেন্টিভ হয় না। মানে এখনকার মানে ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে বাচ্চাদের আর কালো ব্ল্যাক বোর্ডে কি হবে বলো তো? ইন্টারেস্ট থাকে? থাকে না। ঠিক আছে। আচ্ছা, টিচারদেরই ভালো লাগে না, আবার স্টুডেন্ট অনেক দূরের ব্যাপার, তাই না? আচ্ছা, শিক্ষক এবং ছাত্রের মধ্যে সর্বোত্তম সম্পর্ক কোনটি? এটা হচ্ছে ভীষণ মানে ভালো প্রশ্ন, যেটা স্যার এ, প্রচুর বার পরীক্ষায় এসেছে। আর প্রচুর বার এটা নিয়ে ভুল হয়েছে, প্রচুর বার আলোচনা হয়েছে। স্যার এ করব। এ করবে। আমার তো ডি মনে হচ্ছে। পিতামাতা আর সন্তান? হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলো কোনটা হবে না, একদম হবেই না কোনটা, সেরকম করো। স্যার বি আর সি বি হবেই আর না। সি। বি আর সি হবেই না, কিন্তু আজকের দিনে সি এর মতোই ব্যাপার হয়ে গেছে, তাই তো? যতই বলি নয়, কিন্তু সি এর ব্যাপারটাই রয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি বি আর সি হবে না। এবার এটা প্রচুর বার কনফিউশনের জায়গা হয়েছে, বন্ধুত্ব আর পিতা মাতার সম্পর্ক। ঠিক আছে, অ্যান্সার সব সময় করবে অপশন ডি, পিতা মাতা এবং সন্তানের সম্পর্ক। কেন? আমি তোমাদের একটা কথা বলি, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি।
বন্ধুত্বের সম্পর্ক একটা অন্য জিনিস। মানে তোমাদের অনেক অনেক ফ্রেন্ড আছে, অনেকের বন্ধু আছে, এরকম বন্ধু সেরকম বন্ধু, অনেক রকমের বন্ধু আছে, ঠিক আছে? ফ্রেন্ড কাকে বলবে, এটা সবসময় সবচেয়ে বড় প্রশ্ন। বাবা মাকে ফ্রেন্ড বলবে? ফাদার মাদার ফ্রেন্ড হবে? হবে না হবে না? কি মনে হয়, বলো 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 না। বাবা মাকে কি তুমি বন্ধু ও- বলবে? হ্যাঁ, বন্ধুও হবে কিন্তু সম্মানের জায়গাটাও থাকবে, দুটোই থাকবে। কোনোদিনই বাবা মা বন্ধু হতে পারে না, ঠিক আছে? কারণ বলবো, পরে অবশ্যই বলবো। এবার তারপরে হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমি বলছি, জিনিসগুলো বুঝবে। এরা কখনোই, মানে যেটাকে আমরা ফ্রেন্ড বলি, সেটা কখনোই হতে পারবে না, সম্ভবই না। কারণ আছে। কারণ হচ্ছে কি, এখানে একটা যে একটা রিলেশনশিপ যখন এখানে আসে, একটা ফ্রেন্ডশিপের যখন ব্যাপার আসে, এর মধ্যে একজন মানুষের মধ্যে 100% ঠিক হতে পারে না, আবার 100% ভুল একজন হতে পারে না, সম্ভবই না। কিন্তু যখনই তুমি কারো সাথে একটা রিলেশনশিপের মধ্যে থাকবে, বাবা মার সাথে বলো বা হাজবেন্ড ওয়াইফ বলো, এই যে সম্পর্কের মধ্যে, এই সম্পর্কগুলো প্রত্যেক জায়গায় এরা স্বার্থের সাথে জড়িত থাকে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই এই সম্পর্কের মধ্যে স্বার্থ আছে, 100% স্বার্থ আছে, বাবা মারও স্বার্থ আছে। যদি দেখি তাহলে বুড়ো বয়সে দেখবে হাজবেন্ড ওয়াইফের তো আছেই আছে, ঠিক আছে? যে সম্পর্কের মধ্যে এই স্বার্থ ব্যাপারটা থাকবে, সেখানে কোনো ফ্রেন্ড হতে পারে না। কারণ কোনো না কোনো একটা পার্সেন্টেজ বা একটা ব্যাপার হবে, যেখানে দুজনের মধ্যে একটা একেবারে হাইড করার ব্যাপারটা আসবে, আসবেই আসবে। আর সেই জায়গাতেই এটা সঙ্গে সঙ্গে 0% হয়ে যাবে, বা সেটা লস হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? মানে এই সম্পর্কটা এমনই একটা সম্পর্ক যেখানের মধ্যে থাকবে 100% ট্রান্সপারেন্ট। মানে তুমি তাকে যা খুশি বলতে পারো, সে তোমাকে যা খুশি বলতে পারে, এবং একে অপরের সাথে কোনো রকমের স্বার্থের সম্পর্ক থাকবে না। কিন্তু একে অপরের হেল্প করবে, এবং একে অপরের মানে বেনিফিটে সাহায্য করবে, কিন্তু কোনোদিন বাঁশ দেওয়ার জন্য চেষ্টা করবে না, বা একে অপরকে দিকে কোনো হিংসে করবে না। অনেকগুলো ফ্যাক্টর যদি হয়, তাহলে একটা ফ্রেন্ডশিপ হয়। এর মধ্যে যদি একটা ফ্যাক্টর না হয়, সঙ্গে সঙ্গে সেই ফ্রেন্ডশিপ কথাটা কিন্তু ব্রেক হয়ে যায়। আমার কথাটা আমি বোঝাতে পারলাম না পারলাম না? বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে একদম যখনই, নিঃস্বার্থভাবে পাশে থাকাটাই বন্ধুত্ব, একদম। স্বার্থের সম্পর্ক এমন হতে পারে না। কিন্তু টিচার স্টুডেন্টের সম্পর্ক এটা কখনোই সম্ভব নয়। কারণ তুমি বলবে, তাহলে স্যার বলবে, স্যার আপনি আমার একটু এটা করে দেবেন না, আপনি একটু পার্সিয়ালিটি করবেন না। টিচার স্টুডেন্ট সম্পর্ক যতই ভালো হোক, তোমার ডিউটি তাকে নিয়ে যাওয়া, সেটা তোমার একটা স্বার্থ, তোমার একটা স্বার্থের মধ্যে পড়ছে, তোমার সেটা ডিউটি। কিন্তু সেটা বন্ধুত্ব না। হ্যাঁ, বন্ধুত্ব পূর্ণ হতে পারে, বাবা মা বন্ধুর মতো, হাজব্যান্ড ওয়াইফ বন্ধুর মতো, কিন্তু বন্ধু নয়। ডিফারেন্স আছে। কি বললাম, বোঝা গেছে? বন্ধুত্ব তার সাথেই হবে, সেটাকেই বন্ধুত্ব বলবে, যেখানে একে অপরের প্রতি কোনো রকমের এক্সপেকটেশন থাকবে না, যে সে, আমি এটা করলাম, সে এটা আমার জন্য কেন করলো না, করলো না বয়ে গেছে, ভুলে যাবে। সেইগুলোকে বলবে বন্ধুত্ব। এবং যখন প্রয়োজন হবে, উইদাউট কোশ্চেনে যে তাকে হেল্প করতে পারবে, দ্যাট ইজ কল বন্ধুত্ব। এবং এইরকম বন্ধুত্ব লাইফে একজনের সাথে দুজনের সাথে হয়, খুব রেয়ার হয়। আর যদি সেরকম হয়, সেটা সবসময় সঙ্গে রাখতে হয়। কি বললাম, বোঝাতে পেরেছি কথাটা? এত ইজিলি কাউকে বন্ধু বলা যায় না, ফ্রেন্ড বলা যায় না, ঠিক আছে? আর এটা যদি লাইফে থাকে, জানবে তুমি সবচেয়ে বেশি ভাগ্যবান মানুষ। কারণ এরকম আজকের দিনে সেরকম বন্ধু থাকে না, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম কথাটা, কেন এটা উত্তর হলো? আর আমার সাথে একমত না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার সাথে একমত না, কি মনে হচ্ছে আমি একটু ভুল না বললাম? স্যার, কথাটা ঠিক। এখানে যখন শুধু বন্ধুত্ব ছিল, কখনোই এ অপশনটা চুজ করা আমার ঠিক হয়নি। সত্যি একটু গভীরতা রয়েছে, কোশ্চেনটা এত সহজভাবে নেওয়াটা আমার উচিত হয়নি। বুঝতে পেরেছি স্যার, এখানে শুধু বন্ধুত্ব যেহেতু রয়েছে, একদমই ঠিক হয়নি অ্যান্সারটা। হ্যাঁ, বুঝতে কারণ পেরেছি স্যার ভুলটা। পিতা মাতার সম্পর্ক বলতে একজন টিচারের সম্পর্ক, সবচেয়ে বড় কথা অভিভাবক, ইজ আ গার্জিয়ান, ঠিক আছে? তিনি তার অভিভাবকের সঙ্গে সম্পর্ক, অভিভাবকের মতো দায়িত্ব পালন করেন। ওকে, ভেরি গুড। চলো পরের প্রশ্ন। জীবনের সব ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজনীয় কেন? তুমি জীবনে যে কোনো স্টেজেই যাও, তোমার একটা মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজন, একটা সাইকোলজিক্যাল একটা নলেজের প্রয়োজন, মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজন কেন? মনস্তাত্ত্বিক যদি জ্ঞান থাকে, তাহলে কি হবে? আনন্দময় করে তুলবে, সমস্যার সমাধান করবে, আচরণ বোঝার জন্য, না সবগুলো? সিটা মনে হচ্ছে। না, এটা না, অ্যান্সার করবে সবগুলো। সাইকোলজিক্যাল জিনিস প্রত্যেকের থাকা দরকার, মনস্তাত্ত্বিক জ্ঞান প্রত্যেকের প্রয়োজন দরকার, অবশ্যই সবগুলো। কারণ মানুষের আচরণ, তুমি যদি সাইকোলজিক্যাল তোমার জ্ঞান থাকে, তুমি মানুষের আচরণ বুঝতে পারবে, কে তোমার দিকে কেন তাকাচ্ছে, কি চাইছে, কি ভাবছে, তুমি ঠিক বুঝে যাবে।
আর যদি তোমার সাইকোলজিক্যাল জ্ঞান থাকে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে। আর সমস্যার সমাধান করলে বা তুমি যদি সব বোঝো তাহলে তোমার জীবন আনন্দ থাকবে। আর এই মনস্তাত্ত্বিক জ্ঞানের জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বই, একটাই বই পৃথিবীতে রয়েছে, সেটা হচ্ছে ভগবদ গীতা। ঠিক আছে, যদি সম্ভব হয় কোনোদিন পড়বে, কিন্তু শ্লোক মুখস্থ করার জন্য নয়। স্যার গীতা পড়তে হবে, গীতা। একদম। আর আমি একটা কথা বলবো, অনেকে বলবে ভগবদ গীতা পড়বে, গীতা পড়বে, আমি বলবো একদম পড়ার দরকার নেই। কি করবে, ইউটিউব আছে, ইউটিউবে যাবে, যে কোনো একটা গীতা সার্চ করবে, ঠিক দেখো, এতটা তো সেন্স আছে কোন ভিডিওটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। একটা নিয়ে নেবে, যে কোনো একটা ধরবে, দেখবে মোটামুটি একটু বড় সাইজের একটা আছে, 13-14 ঘন্টার একটা আছে, পেয়ে যাবে, সুন্দরভাবে এক্সপ্লেনেশন আছে, একটু একটু করে প্রত্যেকদিন শুনবে। ঠিক আছে, যখন একটু সময় পাবে একটু একটু করে জাস্ট শুনবে, ঠিক বুঝে যাবে। কারণ পড়ার মতো আজকালকার দিনে আর মানুষের ধৈর্য নেই, কিন্তু শোনার দিকে ধৈর্য আছে। কোথাও যাচ্ছ, কাজে যাচ্ছ, যাচ্ছ, গান না শুনে, এই না শুনে, পারলে একটু শুনবে। ঠিক আছে, কারণ দেখো আমি পড়েছি, তার মানে এই নয় যে আমি সবাইকে পড়তে বলবো, কারণ আমি জানি এখন যদি আমাকে আবার পড়তে বলে আমার বিরক্ত লাগবে, কারণ সত্যি অত সময় নেই। কিন্তু এখন যদি শুনতে বলে, হ্যাঁ আমি একটু শুনবো, ঠিক আছে শুনে। হ্যাবিটের ব্যাপার, কি বলতো, একসময় প্রচুর পড়েছি, এখন যদি পড়তে বলে এখন বিরক্ত লাগে, কিন্তু শুনতে বললে হ্যাঁ ঠিক আছে শুনবো। ঠিক আছে, ট্রাই করবে। ঠিক আছে। স্যার গীতার জ্ঞান বা গীতা যদি কেউ একটা ছন্দ, একটা অধ্যায়ও যদি না পড়ে, তাহলে বলবো সেই মানুষের জীবন অসম্পূর্ণই থেকে যাবে। মনুষ্য জীবনে সব থেকে সুখ, সব থেকে আনন্দ, সব থেকে পরম শান্তির জায়গা খুঁজেই পাবে না জীবনে, যদি কেউ গীতার জ্ঞান ছোট্ট হলেও না নেয়, সেটা না, একটা কিছু অধ্যায়ও যদি নয়, না পড়ে। ব্যাপারটা তোমার জীবনে যা প্রশ্ন আছে সবের উত্তর ওখানে আছে। একটা মানুষের জীবনে যা সবের উত্তর প্রশ্ন আছে স্যার, হতে পারে পুরো সবের জীবন উত্তর সেখানে আছে, সমস্ত সমাধানের হ্যাঁ উত্তর স্যার, জীবন সেখানে। পরিচালনা করার জন্য আমাদের যা যা প্রয়োজন, এমনকি সাংসারিক জীবন থেকে শুরু করে কর্মস্থল থেকে 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 শুরু করে সবটা রয়েছে সবটাই এখানে। রয়েছে। আচ্ছা, ছাত্রদের সুচরিত্র গঠন করা যায় কিসের মাধ্যমে? দাঁড়াও, এখানে হ্যাং করে গেল কেন? দাঁড়াও, বাকি অপশনগুলো দাঁড়াও আসুক, এর আবার কি হলো? হুম, হ্যাঁ, ছাত্রদের সুচরিত্র গঠন করা যায় কিসের মাধ্যমে? মনস্তাত্ত্বিক জ্ঞান দিলে, ভালো পোশাক পরতে বললে, ভালো ব্যবহারের মাধ্যমে, না ভালো গল্প বললে? স্যার ভালো ব্যবহারের মাধ্যমেও মনে হচ্ছে, আবার সেইটা মনে হচ্ছে। ভালো, কোন দুটো, আচ্ছা কোন দুটো হবে না, বাদ দেওয়া? বি আর সি হবে না, বি- এই বি আর ডি হবে বিতে না। বি আর ডি হবে না, ভালো গল্প বলেও হবে না আর ভালো পোশাক পরলেও হবে না। ঠিক আছে, তাহলে হয় ভালো ব্যবহার করো, নাহলে মনস্তাত্ত্বিক। এবারে অ্যান্সার করবে অপশন সি। কেন কি, ছাত্ররা মনস্তাত্ত্বিক জ্ঞান মানে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না, কারণ অত বয়সের ম্যাচুরিটি হয় না। ম্যাচুরিটি সবসময় বয়সের সাথে সাথে অভিজ্ঞতার মাধ্যমে হয়। যদি তুমি তাকে জ্ঞান বোঝাও, যা বোঝাও, নিজে যতক্ষণ এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ তার গঠন হবে না। তো সেই জন্য ছোটবেলা থেকে তাকে বিহেভিয়ার শেখাতে হয়। বিহেভিয়ার শেখালে পরে সে বুঝতে পারবে এই বিহেভিয়ারটা আমি কেন করতাম। ছোটবেলায় সে বুঝতে পারবে না, এই জন্য ছোটবেলা থেকে মানে, ওই জন্য যারা কেউ কম বুঝে তাদেরকে বলা হয় পুজো করো, কিন্তু যখন তুমি বড় হবে তখন পুজো কেন করবে তার কারণ তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা ব্যাপার, দুটো পার্থক্য আছে। ছাত্রদের আচরণ পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর পন্থা কোনটা? কোনো ছাত্রের আচরণ যদি পরিবর্তন করতে চাও, কি করলে তার আচরণ ভালোভাবে পরিবর্তন হবে? স্যার ডি হতে পারে। একদম ঠিক, একদম ঠিক, নিয়মিত পুরস্কার প্রদান হলেও তাকে বলতে হবে। পুরস্কার সবসময় যে ফিজিক্যালি দিতে হবে সেরকম না, তাকে তুমি বাহবা দিতে পারো, যে বাহ বাবা খুব সুন্দর খুব সুন্দর, এরকম ভাবে করো, এরকম করলেই তো হবে, এ হয়েছে আরো হবে। মানে উপদেশ ব্যাপারটা, তুমি যতই উপদেশ দাও, সে উপদেশ নিলে সে জ্ঞান হিসেবেই নেবে। দৈহিক শাস্তি বা বাড়ি থেকে বিতরণ তো কখনোই নয়। এ অথবা ডি হতে পারে, কিন্তু সব থেকে ভালো তুমি যদি তাকে উপদেশ দাও, ঠিক আছে, তাহলে তার আচরণের পরিবর্তন হবে। একদম। আচ্ছা, একজন মেধাবী ছাত্র তার পড়াশোনার খরচ মেটাতে পারছে না, শিক্ষক হিসাবে আপনি কি করবেন? সি নাম্বারটা মনে হচ্ছে। তার সঙ্গে কথা বলে তার সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবে। আর কি মনে হচ্ছে, জ্যোৎস্নার কি মনে হচ্ছে? বলো, যে কোনো একটা উত্তর বলো না, কি মনে হচ্ছে? আচ্ছা, এখানে অ্যান্সার করবে অপশন এ,
তার ফি যাতে স্যার পরীক্ষার, হ্যাঁ বাবা, স্যার আমি তার যে মানে মিউটটা হাতে দিইনি, বলেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, এ এটাই বলছিলে, মনে হচ্ছিল। এ বলছিলে তুমি না অন্য কিছু বলছিলে? হ্যাঁ, স্যার। হ্যাঁ না দেখো, স্যার, হবে। হ্যাঁ যেহেতু কারণ আমি কি, একজন শিক্ষক। কারণ কি তুমি তার সঙ্গে দারিদ্র নিয়ে আলোচনা করে তুমি করবেটা কি? তুমি কেন দরিদ্র বলো, তোমার ঘরে কি, তুমি আলোচনা করে করবেটা কি? আর তার সাথে কথা বলে তুমি তার সমস্যার সমাধান করে দিবে। তার আর কোনো বন্ধু বান্ধব বা হ্যান ত্যান কেউ লোক নেই যে সে, তুমি শিক্ষককে বলবে তোমার কি সমস্যা, টাকার সমস্যা, তুমি সমাধান পেয়ে যাবে কোথা থেকে? আর তুমি সাহায্যের জন্য অন্য শিক্ষককে কেন বলবে? এটা তুমি অনুরোধ তুমি এরকম করতে পারো না। তুমি চেষ্টা করবে যাতে মানে তার ফি মকুব করা যায়, তার ব্যবস্থা করতে। ঠিক আছে, ব্যবস্থা করবে, হবে কি হবে না আলাদা কথা, তুমি এটা চেষ্টা করবে যাতে তাকে পয়সা দিতে না হয়। ঠিক আছে, একদম ঠিক। শিক্ষার জন্য সমীক্ষা, এডুকেশনাল সার্ভের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়? সবগুলো করবে। হ্যাঁ এটা সহজ ব্যাপার, কারণ একটা এডুকেশনাল সার্ভে করতে গেলে পরীক্ষা হবে, প্রশ্নসূচি হবে, সাক্ষাৎকার, ইন্টারভিউ সবই দরকার। ঠিক আছে, তাহলে একটা শিক্ষার সার্ভে করতে, কারণ সে হয়তো পড়াশোনা খুব ভালো কিন্তু কথা বলতে ঠিকঠাক পারে না। ঠিক আছে, তো সেগুলো কখনো মানে এডুকেশনাল সার্ভে হয় না। একজন খুব ভালো পড়াশোনা করে কিন্তু কথা, ইন্টারভিউয়ের সময় কোনো কথা বলতে পারে না, সে কিন্তু অ্যাকচুয়াল তার শিক্ষার মধ্যে পড়ে না। তাকে সবকিছুর দিক থেকে তাকে পারদর্শী হতে হবে। ঠিক আছে, আচ্ছা ছাত্রদের দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি সবচেয়ে কার্যকরী আজকের দিনে যেটা করা হয়? স্যার সেমিস্টার এ- পরীক্ষা। সেমিস্টার পরীক্ষা। ঠিক আছে, ছাত্র কতটা দক্ষ হয়েছে তার জন্য আমরা কি করি, সেমিস্টার পরীক্ষা। ঠিক আছে, তো সেমিস্টার পরীক্ষার মাধ্যমে আমরা তার দক্ষতার মূল্যায়ন করতে পারি। ঠিক আছে, তবে অনেক সময় কি, অনেক জায়গায় সাপ্তাহিক পরীক্ষাও অপশনে দিতে পারে। কোথায় গেল আবার? পালিয়ে গেল কেন? আচ্ছা অনেক সময় কিন্তু সাপ্তাহিক যে পরীক্ষা, উইকলি যে টেস্ট, সেটাও বলতে পারো, কিন্তু উইকলি টেস্টের ক্ষেত্রে তার যে প্র্যাকটিক্যালি দক্ষতা সেটা কিন্তু আমরা সেভাবে বের করতে পারবো না। সেমিস্টার পরীক্ষাটাই ঠিকঠাক উত্তর হবে। আচ্ছা, অনুমতি না দিয়ে একজন ছাত্র দীর্ঘদিন অনুপস্থিত থাকলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? পারমিশন না নিয়ে একজন স্টুডেন্ট সে দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? বলো, সহজ উত্তর তো। ডিটা। আচ্ছা, অ্যান্সার করবে অপশন সি, অভিভাবককে বিষয়টি জানাবে যে আপনার ছেলে অনেকদিন স্কুলে আসেনি। ঠিক আছে, খোঁজ খবর তুমি নিতে পারো, ডিএডটাও ঠিক, সে স্কুলে আসেনি কেন। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল মানে ব্যাপারটা মানে করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে অভিভাবকের বিষয়টা জানাবে যে আপনার ছেলে কিন্তু স্কুলে আসেনি, আর কোনো পারমিশন ছাড়া অনেকদিন স্কুলে অ্যাবসেন্ট রয়েছে। তো আপনি চেষ্টা করবেন যে অভিভাবককে বিষয়টি জানাতে। ওকে, আচ্ছা আর দুটো আজকে করে নেবো। ছাত্রদের শুনে বোঝার দক্ষতা বিকাশের জন্য একজন শিক্ষক কি করবে? শুনে বোঝার দক্ষতা বিকাশের জন্য এ এ করতে পারি। একদম, ছাত্রদের পড়ে শোনাতে বলবেন, যে তুই পড়, তাহলে বাকিরা শুনবে, তাহলে সেটা শোনার দক্ষতা, কারণ তুমি বললে শুনবে সবাই। ঠিক আছে, শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলে বা প্রশ্ন করলে বা পড়ার সময় ভুল ধরিয়ে দিলে হবে না, ছাত্রদের পড়ে শোনাতে বলবেন, তুই রিডিং পড়, তাহলে বাকিরা শুনবে। ঠিক আছে, একদম এটা দেখবে ক্লাসে করা হয়। আচ্ছা লাস্ট প্রশ্ন আজকে, অপরিচ্ছন্ন পোশাক পরে একজন ছাত্র স্কুলে এসেছে, শিক্ষক হিসাবে আপনি কি করবেন? বাইরে দাঁড় করিয়ে রাখবে, অভিভাবককে ডেকে পাঠাবে, পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলবে, সে যাতে পরিচ্ছন্ন পোশাক পরতে পারে তার জন্য আর্থিক সাহায্য করবে। স্যার সি করব, সি। সি নাম্বারটা। একদম, পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তাকে বুঝাবেন যে তুমি যদি অপরিচ্ছন্ন থাকো তোমার রোগ জীবাণু হবে, হ্যান ত্যান এইসব ব্যাপারটাকে বুঝিয়ে তোমাকে বলতে হবে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে আমরা 26টা প্রশ্ন আলোচনা করলাম, আগের দিন 24টা করেছিলাম, আজকে আবার কিছু আলোচনা করলাম। ঠিক আছে, এরকম পেডাগোগি করতে করতে দেখলাম আমরা, দেখো আস্তে আস্তে অনেকটা মানে ঠিকঠাক আমরা কিন্তু উত্তর করতে পারলাম, তাই তো?